সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিচারপতি খায়রুল হক 7 দিনের রিমান্ডে, আপিল বিভাগে খালাস পেলেন মোবারক হোসেন। সমন্বয়ক রিয়াদের গ্রামের বাড়িতে উঠছে পাকা বাড়ি, ঢাকার বাসায় 2.5 কোটি টাকার চেক। রাশিয়ার উপকূলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, রাশিয়া জাপানের সুনামি। রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন। রিমান্ড আবেদনে বলা হয়, 2012 সালে অবৈধভাবে সংবিধানের 13তম সংশোধনী রায় লিখেন ABM খায়রুল হক। তাকে 10 দিনের রিমান্ডে নিলে সংবিধানের 13তম সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে এবং মামলার ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্যদের বিষয়ে তথ্য উদ্ঘাটন করা সম্ভব হবে। গত 23 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আটক করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগের বেঞ্চে রায় দেয়। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 24 নভেম্বর মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। একটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক হোসেন। চলতি বছরের 8 জুলাই আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে তাকে খালাস দিয়েছে আপিল বিভাগ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 22তম দিনের আলোচনা চলছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, আলোচনা কোন পর্যায়ে রয়েছে এখন সেটি জানাবেন। কমিশনের আলোচনায় আজকের মূল বিষয়গুলো কি ছিল, কোন কোন বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো গেল? দোলা, আজকে দুপুর 3টার সময় আসলে এই বৈঠক শুরু হয় এবং এখন পর্যন্ত একটি বিষয় নিয়ে আমরা আলোচনার কথা শুনেছি, সেটি হচ্ছে নারী বিষয়ক যে সংরক্ষিত আসন রয়েছে সেই বিষয় নিয়ে। তবে এই বিষয়ের যদি একটু তথ্য জানাই, নারীদের যে 50টি সংরক্ষিত আসন ছিল, সেই 50টি আসন থেকে 100টি আসনে উন্নীত করার জন্য আসলে সকল রাজনৈতিক দলই একমত পোষণ করেছে। তবে এখানে এই 100 আসনে এগিয়ে যাওয়ার জন্য আসলে প্রক্রিয়াটা কী হবে তা নিয়ে আসলে দ্বিমত রয়েছে। দ্বিমত বলতে যদি বলি যে এই 100 আসনে উন্নতি করার জন্য তারা সরাসরি কি আসলে পিআর পদ্ধতিতে যাবে, নাকি সংরক্ষিত আসন হিসেবেই এগুলো গণ্য করা হবে কিনা, এবং তা একেবারেই সরাসরি 100 আসনে সামনে নির্বাচনে নিয়ে যাওয়া হবে, নাকি পর্যায়ক্রমে ধাপে ধাপে এটি একটি শতাংশ আকারে বাড়িয়ে আসলে 100 আসনে করা হবে, এই নিয়ে মতবিরোধ রয়েছে। এবং আমরা জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আসলে বলেছেন যে তারা নারীদের যে আসনের বিষয়টি এখানে তারা পিআর পদ্ধতিতেই চাচ্ছেন। তবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি সহ বাম জোট যেগুলো রয়েছে, তারা কিন্তু চেয়েছে এটি সংরক্ষিত আসন হিসেবেই থাকুক। তো আজকের যে প্রথম আলোচনা নারী সংরক্ষিত আসন নিয়ে, এই বিষয় নিয়ে আসলে 100 আসনে উন্নীতকরণে সকল রাজনৈতিক দল একমত হয়েছে। তবে এর প্রক্রিয়া নিয়ে দ্বিমত রয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আজকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি পরিষ্কার করে জানিয়েছে যে জুলাই সনদের বিষয় এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে একটি জনগণের কাছে তালগোল মিলিয়ে ফেলা হচ্ছে। তো জুলাই সনদের যে বিষয়টি সেটি হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে এতদিনের পর্যালোচনা, এতদিনের আলোচনা, সেই আলোচনার একটি আইনি ভিত্তির মাধ্যমে আসলে জুলাই সনদ দেওয়ার কথা তারা বলছেন। এবং এই সনদটি একটি প্রোক্লেমেশনের মাধ্যমে আসলে সংবিধানে সংযুক্ত করার কথা বলা হচ্ছে। এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র নিয়ে আসলে দ্বিমত রয়েছে। এবং এই ঘোষণাপত্র নিয়ে এবি পার্টির ফুয়াদ চৌধুরী তিনি কিন্তু আসলে জানিয়েছেন যে তারা এখনও জুলাই ঘোষণাপত্রের যে খসড়া তা কিন্তু তারা পাননি। তো সেদিক থেকে আসলে জুলাই ঘোষণাপত্রের মূলত শব্দ চয়ন এবং বাক্য বিনিময়ের বিষয় নিয়ে আসলে আক্তার হোসেন আমাদেরকে নিশ্চিত করেছে যে এই কারণেই মূলত জুলাই ঘোষণাপত্র নিয়ে কয়েকটি দলের মধ্যে আসলে দ্বিমত দেখা যাচ্ছে।
তো দোলা এখনো আসলে এখানকার আলোচনা চলমান এবং আলোচনা হয়তো 8টা-9টার দিকে শেষ হবে এবং তারপরে পূর্ণাঙ্গ আজকের বিষয়াবলী নিয়ে কি কি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারলো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানাতে পারবো। তো দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদকে নিয়ে দেশ জুড়ে এখন আলোচনা। মাত্র 1 বছরেই রিয়াদের আর্থিক উন্নয়ন দেখে হতবাক তার বাড়ি নোয়াখালীর সেনবাগের বাসিন্দারা। তবে সন্তানের চাঁদাবাজির অভিযোগের বিষয়টি মানতে নারাজ রিয়াদের মা বাবা। রাজধানী ঢাকায় আওয়ামী লীগ সরকারের সাবেক এক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজির সময় 4 জন সহযোগী সহ হাতে নাতে আটক হন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। তিনি গত বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পুলিশ তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট সংগঠন থেকেও রিয়াদকে বহিষ্কার করা হয়। রিয়াদের চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর শুধু রাজধানী নয়, তার নিজ জেলা নোয়াখালীতেও শুরু হয় ব্যাপক আলোচনা। অভাব অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ সহ দামি গাড়ির মালিক হওয়া নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এতে নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে তার গ্রেপ্তারের ঘটনা। বাবা কৃষি কাজ করে, তারপরে হচ্ছে হে রাজনীতি করে আজকে মানে এগুলা করছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, গরম এখনো শেষ হয়নি, কিছুটা কাজ বাকি রয়ে গেছে। ছাত্র মানুষের 7.5 লাখ টাকা কীভাবে বারণ থাকে কি হিসাবে? সে একজন ছাত্র মানুষ, এর টাকার উৎসটা কি? সে ব্যবসা আছে না বাণিজ্য করে? তার বাপ হচ্ছে একজন দিনমজুরি, রিক্সা চালা, কৃষিকাজ করে। আবু রায়হান ও রেজিয়া বেগম দম্পতির 4 সন্তানের মধ্যে সবার ছোট রিয়াদ। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবীপুর গ্রামে। সেখানেই পাকা ভবন তোলা হচ্ছে। রিয়াদের বাবা ছিলেন এক সাধারণ শ্রমজীবী। রিয়াদের আমরা টাকা আর উল্টা দেওয়ান লাগে, এর খাবার সবকিছু রিয়াদের দেওয়ান লাগেন না। এত পরে এত বেসরকারিতে পড়ে গেছে, সরকারিতে ভোটে তাই দেওয়ান লাগতো না। চাঁদাবাজির অভিযোগে রিয়াদের সঙ্গে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন ওরফে মুন্না এবং সদস্য সাকাদাউন সিয়াম ও সাদবান সাদাব। দীপ্ত, বার্তাকক্ষ। বহিষ্কৃত সমন্বয়ক রিয়াদের ঢাকার বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে ডিএমপি। তবে গোপনীয়তার স্বার্থে চেক সংক্রান্ত অন্য তথ্য এড়িয়ে গেছে পুলিশ। বুধবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে ব্রিফিংয়ে দাবি করে ডিএমপি। তারা জানায় সাম্প্রতিক সময়ে সংঘটিত সব অপরাধে জড়িতদেরই গ্রেপ্তার করা হয়েছে। গত 24 ঘন্টায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে 186 জন। প্রতি মাসে গড়ে খুন 20টি, ছিনতাই 46টি ও চাঁদাবাজি হচ্ছে গড়ে 70টি। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। একটা চেকের এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকার। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন। আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। সাভারের আশুলিয়ায় আজ সমাবেশ করেছে বিএনপি, আর সন্ধ্যার পর রয়েছে এনসিপির পদযাত্রা। এসব বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম। আশুলিয়ার সমাবেশে বিএনপি নেতারা কি বলেছেন জানাবেন, এবং সন্ধ্যার পর তো এনসিপিরও কর্মসূচি রয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা কেমন দেখছেন, সেখানে সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে কিনা? স্বস্তির খবর হচ্ছে বিএনপির যে প্রোগ্রামটি শুরু হয়েছিল সেটি কিন্তু একটু আগে শেষ হয়ে গেছে এবং সেখানে ভার্চুয়ালি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তারেক রহমান সংযুক্ত ছিলেন এবং সেই সাথে এখানে বিএনপির যে যিনি মহাসচিব তিনি কিন্তু এখানে বক্তব্য দিয়েছেন। সব মিলে যে আপনি জানেন যে এই আশুলিয়াতে কিন্তু কিছু নারকীয় ঘটনা ঘটেছিল, যেটি 6 জন সেই হত্যাকাণ্ডের যে একেবারে কাছাকাছি যে শ্রীপুর, সেই শ্রীপুরে কিন্তু আজকে সে বিএনপি সমাবেশ করে এবং পাশাপাশি আশুলিয়ার যে বাইপাইল এলাকা, সেই বাইপাইলে এনসিপির একটি প্রোগ্রাম থাকে। তো কিন্তু এই বাইপাইলে এনসিপির প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটি পিছিয়ে দেওয়াতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই
একসাথে হওয়ার যে একটি সংঘর্ষ বা একটি এখানে একটি ঝামেলা হওয়ার যে একটি আশঙ্কা করা হচ্ছিল সেই বিষয়টি কিন্তু একেবারেই হয়নি এবং সেই সাথে সকালের দিকে হয়তো কিছুটা এখানে একটি বাকবিতণ্ডা হয়েছিল এখানে এনসিপির মঞ্চের সাথে বিএনপির কিছু নেতাকর্মীদের, তবে সেটি তারা একটু পরে সেই ঝামেলাটি মিটে যায় এবং আপনাকে এখন যে মঞ্চটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে এনসিপির যে পদযাত্রা হবে সেই পদযাত্রাতে মঞ্চটি একটু আগে আমরা খবর পেয়েছি এখানে এই সন্ধ্যার পরে প্রোগ্রামটি হওয়ার কথা থাকলেও একটু আগেই কিন্তু নরসিংদী থেকে তারা রওনা হয়েছে। তো নরসিংদী থেকে এখানে আসতে যতক্ষণ সময় লাগে সেই হিসেবে মিনিমাম আমরা 2 ঘন্টাও বলতে পারি, তারপরে কিন্তু এই প্রোগ্রামটি হবে। সব মিলিয়ে এখন যারা এখন এনসিপির যারা নেতৃস্থানীয় আছে এবং তারা কিন্তু এখন মঞ্চে রয়েছে এবং তারা এখানে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা বক্তব্য দিচ্ছেন এবং আইন শৃঙ্খলার বিষয়ে যেটি আমরা জানতে পেরেছি পুলিশ যেমনটি আমাদের বলিয়েছেন এখানে 130 জন ট্রাফিক তারা কিন্তু ট্রাফিকের কাজ করছেন, সেই সাথে 1000 পুলিশ সদস্য এখানে নিয়োজিত রয়েছে তাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ছিল সব মিলিয়ে সর্বশেষ। দোলা সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন হবে 6 আগস্ট। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই সময় নির্ধারণ করে। এর আগে মঙ্গলবার গ্রেপ্তার 6 আসামির অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। বুধবারও আবু সাইদ হত্যা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 30 জুন এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। যাচ্ছি মাইলস্টোন প্রসঙ্গে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ 32 জন এখনও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। তাদের মধ্যে 27 জনই শিশু। চিকিৎসা শেষে একজনকে বুধবার ছাড়পত্র দেওয়া হয়েছে। পরে ব্রিফিংয়ে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন জানান, এই মুহূর্তে কেউ ভেন্টিলেশনে নেই। একজনকে আইসিইউ থেকে নেওয়া হয়েছে সাধারণ ওয়ার্ডে। এখন আইসিইউতে রয়েছে 2 জন আর সিভিয়ার অবস্থায় চিকিৎসাধীন আছে 7 জন। আশঙ্কাজনক অবস্থায় আছে 3 জন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বার্ন ইনস্টিটিউটে আর আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে না। প্রতিদিনের চিকিৎসা সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার রাত 9টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবগুলো জলকপাট। এতে জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার মোট 15টি গ্রামে পানি প্রবেশ করেছে। ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। এছাড়া মেঘনার পানি বেড়ে লক্ষ্মীপুরের কমলনগরে বলিরপোল নাসিরগঞ্জ সড়ক তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এদিকে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় রাঙ্গামাটির ঝুলন্ত সেতু ডুবে গেছে। দর্শনার্থীদের চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। দেশের বাইরের খবর। রাশিয়ার পূর্ব উপকূলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে জাপান এবং রাশিয়াতে সুনামি আঘাত হেনেছে। এছাড়া যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এই ভূমিকম্পটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ধারণা করা হচ্ছে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেট্রোপাভলোভস্ক কামচাতস্কি শহর থেকে 136 কিলোমিটার পূর্বে প্রশান্ত মহাসাগরের তলদেশে। কয়েক দশকের মধ্যে শক্তিশালী এই ভূমিকম্পের পরপরই রাশিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে সুনামি সতর্কতা জারি করে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। ভূমিকম্পের কারণে জাপানের উত্তরাঞ্চলে এবং রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে এরই মধ্যে সুনামি আঘাত হানার খবর পাওয়া গেছে। এছাড়া হাওয়াই অঙ্গরাজ্যে 6 ফুট উচ্চতার সুনামি আঘাত হেনেছে। এছাড়া জাপানের ফুকুশিমার দাইইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই বন্দর থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন কোস্টগার্ড। জাপান উপকূলীয় 19 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া ক্যালিফোর্নিয়ায় মানুষজনকে উপকূল থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে রাশিয়া সহ অন্যান্য দেশে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। এই ভূমিকম্পটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ধারণা করা হচ্ছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। বিচারপতি খায়রুল হক 7 দিনের রিমান্ডে, আপিল বিভাগে খালাস পেলেন মোবারক হোসেন। সমন্বয়ক রিয়াদের গ্রামের বাড়িতে উঠছে পাকা বাড়ি, ঢাকার বাসায় 2.5 কোটি টাকার চেক। রাশিয়ার উপকূলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, রাশিয়া জাপানে সুনামি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।